এভরিওয়ান, আমি ডক্টর এমডিএস আজম। কিছু পেশেন্ট আমাদের কাছে আসে, বাচ্চাও তার মধ্যে আসে, বয়স্ক, মিডল এজ সবাই আসে একটা পায়খানার প্রবলেম নিয়ে। 4 দিন, 5 দিন, 7 দিন, 10 দিনও স্টুল হয় না। তো সেগুলো কেসগুলো খুব ক্রিটিক্যাল জায়গায় পৌঁছায়, তার কিছু কারণ থাকে। তো আজকে যে প্রবলেমটা নিয়ে আলোচনা করতে চাইছি সেটার নাম হচ্ছে কনস্টিপেশন। কনস্টিপেশন ডিটেলসটা বলবো, এর কি কারণে কনস্টিপেশন হয়, এর কনস্টিপেশনটা কি, কি করে প্রিভেন্ট আমরা করব, কনস্টিপেশন থাকলে কি কি প্রবলেম, কমপ্লিকেশন কি হতে পারে, কি মেডিকেল কন্ডিশন, কোনো রোগ, যে রোগের জন্য অনেক সময় কনস্টিপেশন হয় সেই রোগের আলোচনা করব। লাস্টলি অবশ্যই ট্রিটমেন্ট, হোমিওপ্যাথি ট্রিটমেন্ট, যে কনস্টিপেশন হলে কি ওষুধ খেলে আমাদের কনস্টিপেশনটা সারবে। আপনারা মন দিয়ে ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমত কনস্টিপেশনটা কি? কনস্টিপেশন একটা বাওয়েল মুভমেন্টটা লেস ফ্রিকুয়েন্ট হচ্ছে এবং খুব ডিফিকাল্ট টু পাস স্টুল, পায়খানা করতে খুব অসুবিধা এবং খুবই প্রবলেম হয়, এমনকি প্রতিদিন পায়খানা হয় না। তার অনেক কারণ থাকতে পারে পায়খানা না হওয়ার, সেটাকেই বেসিক্যালি কনস্টিপেশন বলা হয়। তো কনস্টিপেশনটা কি কারণে হয়, কারণটা কি, তার কারণটা জানবো। বেসিক্যালি কনস্টিপেশন আমাদের কি, কনস্টিপেশন যখন হয়, কনস্টিপেশন যখন বাওয়েল, কোলন এবং লার্জ ইন্টেস্টাইন যখন থাকে, খুব পরিমাণে ওয়াটার অ্যাবজর্ব করে নেয় পায়খানা থেকে, অনেকটা বেশি পরিমাণে ওয়াটার অ্যাবজর্ব করে, এই জন্য পায়খানা খুব শুকিয়ে যায়, তার জন্য কিন্তু কনস্টিপেশনটা হয়, ড্রাই হয়ে যাওয়ার জন্য হয়। বেসিক্যালি নর্মালি কি হয়, নর্মালি খাবার যখন আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট থেকে খাবারটা ডাইজেস্ট হয়ে যখন ইন্টেস্টাইনে যায়, অ্যাবজর্ব হয়ে নিউট্রিয়েন্টস দিতে শুরু করে, কিছু পার্সিয়ালি কিছু ডাইজেস্ট ফুড, যেটা ওয়াস্ট প্রোডাক্ট, যেটা সেটা কি করে স্মল ইন্টেস্টাইন থেকে লার্জ ইন্টেস্টাইনে চলে যায় এবং সেটা পায়খানাতে পরিণত হয়। কোলন আমাদের কি করে, সেখান থেকে ওয়াস্ট প্রোডাক্ট থেকে কোলন কিছু জল অ্যাবজর্ব করে নেয়, এতে সেটা সলিড হয় এবং সলিড হওয়ার জন্য কি হয়, সলিড হলে পায়খানা তৈরি হয়। কনস্টিপেশনটা কি কখন হয়? কনস্টিপেশন তখনই হয় যখন আমাদের ডাইজেস্টিভ ট্র্যাকে যখন যায় খাবারটা ওয়াশ করে, তখন ডাইজেস্টিভ প্রোডাক্টটা একটু স্লো হয়ে যায়। খুব স্লো হওয়ার জন্য কি, স্লো হওয়ার জন্য ওখান থেকে স্মল ইন্টেস্টাইন থেকে লার্জ ইন্টেস্টাইন পাঠাতে খুব দেরি করে। এতে কি হয়, অনেকক্ষণ থাকার জন্য কোলন বেশি পরিমাণের জলটা শুষে নেয়, এই জন্যই পায়খানা ড্রাই, হার্ড এবং ডিফিকাল্ট টু পাস হয়। এটাই কিন্তু বেসিক্যালি প্যাথোলজি অফ কনস্টিপেশন। এর কারণটা কি, তার কারণটা আমরা বললাম, প্যাথোলজি। এর মাল্টিপুল কারণ আছে, অনেক সমস্যা এর জন্য আছে পায়খানা হওয়ার। প্রথম যেটা ফ্যাক্টর আমরা জানি যে ডায়েট একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ডায়েট মানে হচ্ছে যে আমরা হয়তো যেসব খাবার খাচ্ছি সেই খাবারের মধ্যে ফাইবার খুব কম থাকছে, যার মধ্যে যেমন ফ্রুটস খুব কম খায়, ভেজিটেবল খুব কম খায়, সিরিয়াল টাইপের কিছু খাবার খুবই কম খায়, তাদের ক্ষেত্রে হওয়ার চান্সটা বেশি থাকে। যারা হয়তো খুব কম পরিমাণে জল খায় তাদের ক্ষেত্রে হওয়ার চান্সটা অনেকটা বেশি থাকে। এক্সারসাইজ যারা করে না, খুব সেডেন্টারি লাইফ ইউজ করে, তারা কনস্টিপেশনে ভোগে। যারা ওবেস থাকে তাদের ক্ষেত্রে, ওবেসিটি ওয়েট বেশি, তাদের ক্ষেত্রে কনস্টিপেশন হওয়ার চান্সটা বেশি থাকে। যারা স্পাইসি, রিচ ফুড, ফ্রাই ফুড, রেস্টুরেন্ট ফুড খায় তাদের ক্ষেত্রে হওয়ার চান্সটা বেশি। অনেকজন পেশেন্ট কিছু মেডিকেশন খায়, স্পেশাল কিছু মেডিকেশন, যেমন নার্কোটিক টাইপের কিছু মেডিকেশন, অ্যান্টি ডিপ্রেশন কিছু ওষুধ, অ্যান্টি কনভালসেন্ট কিছু ওষুধ, অ্যান্টাসিড রেগুলারলি হয়তো খায়, হয়তো আয়রন, ফলিক অ্যাসিড খায়, তার জন্য কনস্টিপেশন হতে পারে। তো এগুলো ওষুধ খেলেও কিন্তু কনস্টিপেশন এর জন্য দায়ী। লাইফস্টাইল কিছু চেঞ্জ থাকে। লাইফস্টাইল চেঞ্জ বলতে যে আমি হঠাৎ হয়তো দেখা যাচ্ছে একটা জায়গাতে আমি রিপিটেডলি যেতাম, সেটা চেঞ্জ হলো লাইফস্টাইলটা, তার জন্য হতে পারে। যেমন ট্রাভেলে কিছু চেঞ্জ হয়, হঠাৎ করে নর্মাল অবস্থা একটা মেয়ে আছে, প্রেগনেন্ট হলো, লাইফস্টাইল চেঞ্জ হলো, তার ক্ষেত্রে হতে পারে। ইয়াং থেকে ওল্ড এজ হলো, তার ক্ষেত্রেও কিন্তু হওয়ার চান্সটা বেশি থাকে। স্ট্রেস, অ্যাংজাইটি এবং ডিপ্রেশন বিভৎস ফ্যাক্টর ফর কনস্টিপেশনের জন্য অনেকটাই দায়ী। তার সাথে নাইট ওয়াচিং যদি থাকে কনস্টিপেশনের জন্য অনেকটা দায়ী। ইনসমনিয়া, যাদের ঘুম হয় না, তারও সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর কনস্টিপেশন। তো এই ফ্যাক্টরগুলো কনস্টিপেশনের জন্য খুবই দায়ী। এবার আমরা জানবো বাচ্চাদের ক্ষেত্রে কি কি ফ্যাক্টর দায়ী। বাচ্চাদেরও প্রচুর কনস্টিপেশন আমাদের কাছে নিয়ে আসে, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাচ্চাদের ক্ষেত্রে। তো কি কি ফ্যাক্টর দায়ী বাচ্চাদেরটা আমরা জানবো। বাচ্চাদের ক্ষেত্রে সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট কনস্টিপেশনে, বাচ্চারা পায়খানা ধরে রাখার টেন্ডেন্সি। পায়খানা হয়তো পেয়েছে, সে পায়খানা করছে না, তার পেছনে কিছু কারণ আছে। ধরে রাখার টেন্ডেন্সি, তার কারণ হয়তো বাচ্চা খেলছে, প্লেয়িং হচ্ছে, বাইরে খেলাধুলা করছে, তখন পায়খানা পেয়েছে, ধরে আটকে রেখে দিয়েছে, সেটা একটা কারণ হতে পারে। হয়তো দেখা যাচ্ছে পাবলিক কোনো বাথরুমে রাস্তাতে গিয়ে যাবে না, পায়খানা পেয়েছে,
তার জন্য একটা কারণ হতে পারে। অনেক সময় বাচ্চাদের পেনফুল থাকে, অনেক ব্যথা থাকে কনস্টিপেশনের জন্য, স্টুল হার্ডের জন্য, সেটার জন্য ভয় পাচ্ছে বলে স্টুল ধরে রেখেছে, সেটাও একটা বিশাল ফ্যাক্টর ক্রিয়েট করে। অনেক বাচ্চা নার্ভাস ফিল করে বাথরুম পটি বা বাথরুম যেতে, যে খুব ভয় ভয় ভাব, তার জন্য পায়খানা চেপে রাখে। আবার অনেক বাচ্চাকে ট্রেনিংই দেওয়া হয় না যে টয়লেট কিভাবে করতে হবে, সেটাও একটা ফ্যাক্টর ক্রিয়েট করে। এটা যেটি বললাম সেটা ধরে রাখার টেন্ডেন্সির মধ্যে। কিছু খাবার ডেফিনেটলি ইম্পর্টেন্ট, কিছু আদার ফ্যাক্টর কিছু অবশ্যই ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে লো ফাইবার ডায়েট। যেসব বাচ্চা, যেমন স্পেশালি যেসব বাচ্চাগুলো খুব ফাস্ট ফুড খায়, চিপস থেকে শুরু করে চকলেট থেকে শুরু করে যত রকম ফাস্ট ফুড খায়, তাদের জন্য হওয়ার সেটার জন্য হওয়ার চান্সটা বেশি। বাচ্চাগুলো জল খুব কম খায়, যেসব বাচ্চা, তাদের ক্ষেত্রে হওয়ার চান্সটা বেশি। কিছু স্পেশাল কিছু মেডিকেশন অনেক বাচ্চা খেতে পারে, তার জন্য সেটা অনেকটা ফ্যাক্টর ক্রিয়েট করে। তারপরে যারা বার্থ ডিফেক্ট কিছু বাচ্চা থাকে, স্পেশালি যেমন সিএসডি হতে পারে, কিংবা ক্লিপ প্যালেট হতে পারে, কিংবা স্পাইন বাইফিডা হতে পারে, আরও প্রচুর বার্থ ডিফেক্ট তাদের ক্ষেত্রে হওয়ার চান্সটা অনেকটা বেশি থাকে। তো এই ফ্যাক্টরগুলো কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে মোস্টলি ইম্পর্টেন্ট এবং দায়ী যে কনস্টিপেশনের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবার আমরা জানবো যে কনস্টিপেশন হলে কি করে আমরা প্রিভেন্ট করব, এটা আমরা জানবো। প্রিভেনশনটা কি করে? প্রিভেনশন হচ্ছে প্রথমত হচ্ছে আমাদের অবশ্যই একটা যে ফুড খেতে হবে সেটা যেন অবশ্যই ফাইবারযুক্ত ফুড হয়, ইজিলি ডাইজেস্টেবল ফুড যেন হয়, ভেজিটেবল বেশি খেতে হবে, তার সাথে নাটস সিডস যেগুলো হয় সেগুলো বেশি খেতে হবে আমাদের, পাস্তা, তার সাথে গ্রেন ব্রেড, এগুলো বেশি আমাদের খেতে হবে। যেসব খাবারে ফাইবার বেশি সেগুলো খেতে হবে। ফ্রুটস আমাদের বেশি খেতে হবে। বেশি বেশি জল খেতে হবে, মিনিমাম 4 থেকে 5 লিটার জল তো ডেফিনেটলি ইম্পর্টেন্ট একটা বড়দের ক্ষেত্রে, এবং বাচ্চাদের ক্ষেত্রে মিনিমাম 1.5 থেকে 2 লিটার যদি জল খেতে পারি তাহলে খুব, বাচ্চা বলতে চিলড্রেনদের ক্ষেত্রে আর কি, তাহলে খুবই ভালো। যেসব বাচ্চারা ব্রেস্ট ফিড করে তাদেরকে ব্রেস্ট ফিড ঘন ঘন করাতে হবে। অনেক বাচ্চা বাইরের ব্রেস্ট ফিড করতে পারে না, যার জন্য বাইরের ফুড খায়, সিরিয়ালগুলো বাইরের খেতে পারে, তাদেরকে কিন্তু জল খাওয়ার অভ্যাস তো অবশ্যই করতে হবে, যেন বেশি বেশি একটু জল খেলে যেন কনস্টিপেশনটা না হয়। এক্সারসাইজ রেগুলারলি একটা অবশ্যই মেনটেন করতে হবে। এক্সারসাইজ যদি করি তাহলে অবশ্যই আমার রেগুলার এক্সারসাইজ করলে আমার কিন্তু ডাইজেস্টিভ পাওয়ারটা একটু বাড়বে, এই জন্য আমার পায়খানা হওয়ার টেন্ডেন্সি ডেলি থাকবে। ডোন্ট ওয়েট, সব থেকে ইম্পর্টেন্ট। আমরা পায়খানা পেয়ে থাকি, যাচ্ছি একটু পরে যাচ্ছি, সেরকম পাইনি, ওয়েট করা যাবে না সবার ক্ষেত্রে। ওয়েট করতে গেলে কিন্তু সেটা আস্তে আস্তে যতক্ষণ না কোলনে বেশি যতক্ষণ থাকে, সেটা কিন্তু কোলন থেকে জলটা শুষতে থাকে যতক্ষণ থাকে। তো যত তাড়াতাড়ি পারবো পায়খানাটাকে আমরা বার করব। পেটের ভিতরে যতক্ষণ থাকছে তার মনেই হচ্ছে পায়খানা কিন্তু শক্ত হওয়ার টেন্ডেন্সি কিন্তু বাড়ছে। ফাইবার, তার সাথে কি করব আমরা, অবশ্যই যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমরা ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবো। মেডিকেশন কিছু আছে, সেই মেডিসিনগুলো আমাকে মেনটেন করলে কিন্তু অনেকটা প্রবলেম কিন্তু সলভ হবে। এবার আরো কিছু মেডিকেল স্পেশাল কিছু কন্ডিশন আছে, যেসব কজ বললাম আমি, সেই কজ বাদে আরো কিছু কজেশন আছে যেটা ডিজিজের জন্য কনস্টিপেশন হয়। সেই ডিজিজগুলো কি কি হতে পারে? প্রথম হচ্ছে যেটা ইম্পর্টেন্ট, থাইরয়েড কিছু প্রবলেম যদি থাকে, থাইরয়েড বলতে হাইপোথাইরয়েডিজম যদি থাকে, হাইপোথাইরয়েডিজম মোস্টলি ইম্পর্টেন্ট ফর কনস্টিপেশন। ডায়াবেটিক পেশেন্ট যারা থাকে, হাইপার ক্যালসিয়ামে যারা থাকে, তাদের ক্ষেত্রে সব থেকে হওয়ার চান্সটা বেশি থাকে। নেক্সট হচ্ছে যে একটা আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম, এটা মোস্টলি ইম্পর্টেন্ট ফর কনস্টিপেশন। তার সাথে হচ্ছে অবস্ট্রাকটিভ ডিফিকেশন সিনড্রোম যেটা হয়, সেটা একটা বিশাল ইম্পর্টেন্ট ফ্যাক্টর ক্রিয়েট করে। স্পাইনাল কর্ড ইঞ্জুরি যদি হয়, মাল্টিপল স্ক্লেরোসিস যদি হয়, পার্কিনসন্স ডিজিজ, হার্ট ডিজিজ, কিছু স্ট্রোক, এগুলো বিশাল ফ্যাক্টর ফর কনস্টিপেশন। তার সাথে কি ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন যদি থাকে তাহলে কনস্টিপেশন হতে পারে। স্ট্রাকচারাল ডিফেক্ট যদি ডাইজেস্টিভ ট্র্যাকে থাকে, স্পেশালি ফিস্চুলা যদি হয়, ইন্টারসাসেপশন, ভলভুলাস, তার সাথে এক্সেট্রা ইম্পারফুটেড অ্যানাস, এগুলো যদি প্রবলেম থাকে তাহলে অনেক সময় কিন্তু কনস্টিপেশন হয়। মাল্টিপল অর্গান ডিজিজ যদি থাকে তাহলে হতে পারে। লাস্টলি এবং মোস্টলি ইম্পর্টেন্ট প্রেগনেন্সি হওয়ার জন্য অবশ্যই কনস্টিপেশন কিন্তু হতে পারে। যত রকম তার কারণ হরমোনাল কিছু ডিসব্যালেন্স কিছু হয়, জল খাওয়া কমে যায়, তার জন্য কিন্তু অনেক সময় কনস্টিপেশন হতে পারে। এবার আমরা সিমটম, কনস্টিপেশন হলে কি কি প্রবলেম আসবে আমরা ওটা জানবো। সিমটম কি কি হবে? সপ্তাহে অন্তত 2 থেকে 3 বারের বেশি স্টুল হবে না, পায়খানা প্রচুর শক্ত, ড্রাই এবং খুব অল্প পরিমাণে পায়খানা হতে পারে, লাউন্ড কিংবা হার্ড অল্প পরিমাণে হতে পারে, ডিফিকাল্ট টু স্টুল উইথ পেনফুল থাকে, তার সাথে একটা পেটে একটা ক্র্যাম্পিং পেন উইথ অ্যাবডোমিনাল পেন একটা থাকতে পারে, ফিল ব্লটেড, পেটটা ফুলে আছে, তার সঙ্গে নসিয়া টেন্ডেন্সি থাকতে পারে,
তার সাথে কমপ্লিটলি মনে হচ্ছে পায়খানা করার পর একটু ক্লিয়ার হলো না, আরও একটু হলে ভালো হতো, এইসব জিনিসগুলো বলবে থাকে। অ্যাসোসিয়েটেড কিছু প্রবলেম থাকে। অ্যাসোসিয়েটেড প্রবলেম বলতে যে একটা ব্লাড থাকতে পারে, যখন খুব শক্ত হয়ে যায় তখন অনেক সময় ব্লাড থাকে, তার সাথে কনস্ট্যান্ট একটা অ্যাবডোমিনাল পেন থাকে, একটা ভমিটিং থাকে, ইনএবিলিটি টু পাস গ্যাস হয়, একটা ফিভার থাকতে পারে, তার সাথে লো ব্যাক পেন একটা থাকে, তার সাথে একটা ওয়েট লস অনেক সময় থাকতে পারে। তার কারণ হচ্ছে যে অ্যাপেটাইট কমপ্লিটলি কমে যায়, খিদে প্রচণ্ড কমে যায়। তো এগুলো প্রবলেম কিন্তু সিমটম থাকে, আমাদের সিমটম থাকে। কমপ্লিকেশন কি হতে পারে? কমপ্লিকেশন যদি স্টুলটা ঠিকঠাক করে ট্রিটমেন্ট না হয়, কনস্টিপেশন, তাহলে কিছু প্রবলেম, সেকেন্ডারি কিছু প্রবলেম আসতে পারে। প্রথম যে সমস্যাটা হয় আমাদের ফিকাল ইমপ্যাকশন। ফিকাল ইমপ্যাকশন বলতে বাওয়েল এবং রেকটামের ভিতরে ফুল হয়ে যায় স্টুল, এবং সেটা কোনো রকমের সেটা কোনো রকমের বেরোতে চায় না। এটা স্পেশালি দেখা যায় বাচ্চাদের এবং ওল্ড অ্যাডাল্ট যারা থাকে, ওল্ডার অ্যাডাল্ট যারা একটু বয়স্ক, তাদের ক্ষেত্রে দেখা যায় বেসিক্যালি। হেমোরয়েডস হতে পারে। পাইলসের প্রবলেম ইজ মোস্টলি ইম্পর্টেন্ট ফর কনস্টিপেশন যারা থাকে, এটা হওয়ার চান্সটা বেশি। তার কারণ হচ্ছে প্রচুর শক্ত স্ট্রেন, প্রচুর পায়খানা করার সময় প্রচুর স্ট্রেন দেওয়া হয়। এতে কি হয়? ব্লাড ভেসেলসগুলো ড্যামেজ করে পায়খানার রেকটামের ভেতরে। অ্যানাল ফিশার একটা হতে পারে। অ্যানাল ফিশার তার কারণ হচ্ছে স্টুল শক্ত হওয়ার জন্য যে স্প্রিক্টার মাসেলসটা আছে, সেই মাসেলসটা চিরে যায়, স্ট্রেচ হয়, কদিন টিয়ার হওয়ার জন্য, তার জন্য অ্যানাসের চারিদিকে যে স্কিনটা সেটা টিয়ার হয়। এটা অ্যানাল ফিশার একটা অনেকটা ফ্যাক্টর। রেকটাল প্রোল্যাপস একটা অনেকটা ফ্যাক্টর, স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় রেকটাল প্রোল্যাপস হওয়ার কারণটাই হচ্ছে যে প্রচুর স্ট্রেন দেওয়ার জন্য রেকটামটা বেরিয়ে আসে, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ইউরিনারি ইনকন্টিনেন্সি থাকতে পারে, কারণটা হচ্ছে যে একটা স্ট্রেন থাকার জন্য একটা উইকেন হয় পেলভিক ফ্লোর মাসল। এতে কি হয়? এটা ইনভলন্টারি পাস ইউরিন, অনেক সময় ইউরিন অটোমেটিক হতে পারে, ইউরিনে জ্বালা আসতে পারে, বার্নিং সেন্সেশন থাকতে পারে। এই প্রবলেমগুলো কমপ্লিকেশন আসতে পারে লাস্টলে। এবং রেকটাল আলসার সিনড্রোম একটা থাকতে পারে। তো এই কমপ্লিকেশন কিন্তু মোস্টলি থাকার চান্সটা সব থেকে বেশি থাকে। তো আমরা অবশ্যই কিন্তু প্রিভেনশন কি করবো ওটা দেখবো, এবং কজেশনটা ইম্পর্টেন্স আছে বাচ্চাদের ক্ষেত্রে, ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই বাচ্চাদের ফাস্ট ফুড থেকে শুরু করে, বাইরের ফুড থেকে শুরু করে, চিপস, চকলেট, এগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। লাস্টলি এবং তার আগে বলি ডায়াগনোসিসটা কি। ডায়াগনোসিস ডাজন্ট ম্যাটার, তেমন কোনো ফ্যাক্টর ক্রিয়েট করে না, এমনি জাস্ট পেশেন্টের কথা শুনে বোঝায়। তবে হ্যাঁ, যদি কিছু মেডিকেল কন্ডিশন থাকে তার জন্য স্পেশাল ডায়াগনোসিস তো অবশ্যই প্রয়োজন। যেগুলো আমি বললাম, হাইপোথাইরয়েডিজমের জন্য থাইরয়েডের কিছু রিপোর্ট দরকার হয়, তার সাথে ইউএসজি আমরা জানতে পারবো। অনেক সময় কোলোনোস্কোপি অলসো ইম্পর্টেন্ট হয়, তো এক্সেট্রা এক্সেট্রা। যেরকম যদি নর্মালি কনস্টিপেশন হয় তাহলে পেশেন্টের কথা শুনে জাস্ট পেশেন্ট ফিজিক্যালি কথা শুনেই বুঝতে পারবো, কিন্তু যদি মেডিকেল কন্ডিশন আদার থাকে তাহলে তার জন্য কিছু ইনভেস্টিগেশন আমার প্রয়োজন পড়ে। লাস্টলি এবং মোস্টলি ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট। আমি একজন হোমিওপ্যাথি যেহেতু ডক্টর, আমার কাছে খুবই ভালো ভালো ওষুধ আছে যে কনস্টিপেশন পার্মানেন্টলি সলিউশন করা যায়। প্রচুর মেডিসিন, তার সাথে ডেফিনেটলি পার্মানেন্ট, তার সঙ্গে ডেফিনেটলি প্রিভেনশন, এবং তার সাথে কিছু নিয়মকানুন অবশ্যই মানতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে খুবই খুবই ভালো ভালো ওষুধ আছে, যেটা আমাদের কাছে ম্যাক্সিমাম বাচ্চা তারা নিয়ে আসে কনস্টিপেশন প্রবলেমের জন্য। আমরা দেখেছি যেসব মাত্র 2-1টা ওষুধ দিলেই প্রবলেম সলভ হয়ে যায়। তো আমি স্পেসিফিক কিছু ওষুধের নাম আমি বলবো, কিন্তু তার আগে অবশ্যই এটা বলবো যে এটার জন্য একটা সিমটম সিমিলারিটি দরকার আছে, একটা টোটালিটি অফ সিমটম দরকার আছে, সেই হিসাবে কিন্তু মেডিসিন সিলেক্টেড হয়। আমি যে ওষুধগুলোর কথা বলছি সেই ওষুধগুলো ডেফিনেটলি আমার এক্সপিরিয়েন্স থেকে এসছে, এবং অবশ্যই কিন্তু সিমটম সিমিলারিটি। যেমন ম্যাক্সিমাম বাচ্চাদের ক্ষেত্রে ব্রায়োনিয়া খুবই ভালো কাজ করে, এক্সেলেন্ট, আর্নিকা এক্সেলেন্ট মেডিসিন ফর কনস্টিপেশন। তার সাথে হচ্ছে অ্যালোমিনা খুবই ভালো ওষুধ, ক্যামোমিলা খুব ভালো ওষুধ, অ্যান্টিমকুড ইজ এক্সেলেন্ট, ব্রিমস্টোন ইজ এক্সেলেন্ট মেডিসিন, লাইকোপোডিয়াম ইজ এক্সেলেন্ট মেডিসিন, নাক্সভূমিকা আমরা জানি, নাক্সভূমিকা খুবই ভালো কাজ আমরা দেখেছি। তার সাথে অ্যান্টিমকুড তো বললাম, ন্যাট্রাম সালফ ইজ খুব ভালো, ন্যাট্রাম মিউর খুবই ভালো, টিউবাকুলাম ইজ এক্সেলেন্ট মেডিসিন, এক্সেট্রা এক্সেট্রা। আরও প্রচুর ওষুধ আছে এই প্রবলেমের জন্য, কিন্তু তার জন্য অবশ্যই সিমটম সিমিলারিটি দরকার আছে। এটা প্লিজ আপনারা বাড়িতে কেউ ট্রাই করবেন না ওষুধগুলো। তার কারণ হচ্ছে আমি একজন ডক্টর, একজন হোমিওপ্যাথি ডক্টর, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করলাম। একটা ব্রায়োনিয়া কিংবা একটা নাক্সভূমিকা কিংবা একটা অ্যালোমিনা দিতে গেলে তার সিমটম লাগবে। একটা পেশেন্টের ক্ষেত্রে যদি ব্রায়োনিয়া দেয়, ঠিক তার উল্টো পেশেন্টের ক্ষেত্রে কিন্তু অ্যান্টিকুড আসতে পারে যদি সিমটম আলাদা থাকে। তো এটা অবশ্যই একজন ডাক্তারই সিমটম কীভাবে নিতে হয় জানবে। তো আপনাদের যদি এরকম প্রবলেম হয় তো নিয়ারেস্ট কোনো ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন, আপনার প্রবলেম ডেফিনেটলি সলভ হবে। নট অনলি হোমিওপ্যাথি, আপনাদের মডার্ন মেডিসিনের সঙ্গে কনসাল্ট করতে পারেন, আয়ুর্বেদিকের সঙ্গে কনসাল্ট করতে পারেন, ইউনানির সঙ্গে কনসাল্ট করতে পারেন, যে কোনো ডাক্তারের সঙ্গে, কোয়ালিফাইড ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন, দেখবেন যে আপনার প্রবলেম ডেফিনেটলি সলভ হবে।
তো আপাতত এটুকুই। আপনারা ভালো থাকুন, হেলদি ফুড খান, ভেজিটেবল খান, জল বেশি বেশি খান, এক্সারসাইজ করুন, স্পাইসি ফুড, ফ্যাটি ফুড এগুলো অ্যাভয়েড করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে শুভরাত্রি।